বাসন্তী আমার বান্ধবী সন্ধেবেলায় এসে একটা পুরনো ডায়েরি দিয়ে বললেন, এই রানু শোন, তুই তো গল্পের বই পড়তে ভালোবাসিস, তাহলে এই ডায়েরিটা পড়িস, তোর ভালো লাগতে পারে। আমার চাকরি করাকালীন একটি ঘটনা, যেটা সত্যিকারের, কোনো গল্প নয়। কিন্তু প্রসঙ্গত বলি, বাসন্তী একজন অবসরপ্রাপ্ত সিস্টার। উনি চাকরি করতেন মোহনাপুরা মানসিক হাসপাতালে, অর্থাৎ এক কথায় বলা হয় পাগলা গারদে। বয়স প্রায় 60-এর উপরে। আমার থেকে বয়সে একটু বড় বলে আমি আপনি সম্বোধন করতাম। যাই হোক, আমি দেখতাম ডায়েরিতে রয়েছে একটা পাগলের জীবনের ইতিবৃত্ত। রাতের বেলায় ডায়েরির পাতা খুলে পড়া শুরু করলাম। জীবনীটা পড়ে হুবহু শোনাচ্ছি, মন দিয়ে শুনুন কেমন। মোহনাপুরা মেন্টাল হাসপাতালে আমাকে আমার বাড়ির আপনজনেরা অবশেষে ভর্তি করে দিল, উন্মাদ পাগলের স্বীকৃতি দিয়ে। স্বীকৃতিটা অবশ্য একজন মনোরোগ বিশেষজ্ঞের শংসাপত্র এবং রেকমেন্ডেশন এর উপর ভিত্তি করে সৌভাগ্যক্রমে পেয়েছিলাম। অবশ্য আমি সত্যই জানতাম না যে আমি একটা উন্মাদ পাগল। আমার চলাফেরাতে সকলেরই যথেষ্ট সন্দেহ হচ্ছিল, বিশেষ করে আমার স্ত্রী, পুত্র, কন্যা এবং পরিবারের সকলে। এটা ঠিক, দোষটা তো আমারই। দোষটা বলছি, আমি গান ভালোবাসি। প্রতিদিনে একটা করে বিভিন্ন ধরনের বিভিন্ন শিল্পীর গান আমি গাইতাম, অথচ গান শিখিনি, শিখবার মতো সুযোগ পাইনি। অত্যন্ত দরিদ্র পরিবারের অবহেলিত সন্তান ছিলাম। বলা যায় শৈশবটা কেটেছে মাতুলালয়ে, নিতান্তই অবহেলায় অবহে। তাই দুটো ভাত ডাল পেয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। বিনিময়ে রেশন তোলা, জল তোলা, কলকাতার বস্তি বাড়িতে। আর পড়াশোনা, বয়স তখন খুব বেশি নয়, 9-10 বছর হবে। আমার মা ভীষণ ভালো গান করতেন, গান ভালোবাসতেন। এটাই হয়তো কারণ হতে পারে আমার গান গাওয়ার ইচ্ছাটাকে সুপ্ত মনে প্রেরণা জাগানোর মূলে। এছাড়া গল্প লেখার অভ্যাসটাও আমার ছিল বরাবরের জন্য। একটা কথা অবশ্যই বলা হয়নি, বর্তমানে আমি এক 72 বছরের অবসরপ্রাপ্ত যুবক বলে ভুল হবে না। এই গান এবং গল্প লেখাটা এতদিন হয়নি কারণ সাংসারিক বিষয় কর্তব্য পালন করার জন্য। পরবর্তীকালে অর্থাৎ 72 বছর বয়সে আমি আবার নিজের মতো করে নিজের জীবনটা শুরু করে যাতে একটু খুশি মনে আনন্দতে থাকতে পারি। কিন্তু মানুষ যা ভাবে সব সময় তো সেটা হয়ে ওঠে না। তাই আমারও সেই সুখ আনন্দ সইল না। এই গান গাওয়া, গল্প লেখা, ফেসবুকে পোস্ট করা, এটাকে কেন্দ্র করে লাইক কমেন্ট পাওয়া, দেখার একটা নেশা পেয়ে বসেছিল আমাকে। এভাবে প্রচুর মানুষের সাথে আমার একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হলো। আমার অবসর গ্রহণের পর বেশ আনন্দে খুশিতে দিনগুলো ভালোই কাটছিল। সম্পর্কগুলো দাদা দিদি, ভাই বোন, ছেলে মেয়ের মতন হয়ে উঠল। আমার মনে হতো এরা অনেকে আমার পরিবারের আপনজন। পরবর্তীকালে বন্ধুত্বের সুসংবাদে পারিবারিক আলোচনাও হতো। এইরকম একটি মুহূর্ত অবস্থা থেকে একটা মেয়েকে বাঁচিয়ে তোলার প্রচেষ্টার বাড়ির কাউকে না জানিয়ে নিজের উপার্জনের 14,000 টাকা তাকে পাঠিয়েছিলাম এবং ঈশ্বরের কৃপায় সার্বিকভাবে মেয়েটি বেঁচে গিয়েছিল। হয়তো ঈশ্বর আমার মাধ্যমে এই কাজটা করিয়েছিল। শুনেছিলাম ছোটবেলা থেকেই সে পিতৃহারা, স্বামীর যথেষ্ট রোজগার নেই। মেয়েটি সার্বিকভাবে ভীষণ বিপন্ন, অসুস্থ। ঠিক সেই সময় তার শাশুড়ি গত হওয়াতে দিনারুণ পরিস্থিতির সম্মুখীন হয়েছিল মেয়েটি। আমি সেটা উপলব্ধি করে টাকাটা অযাচিতভাবে পাঠিয়েছিলাম। সে কিন্তু চায়নি এটা আমার বাড়ির
আপনজনেরা যখন জানতে পারলো তখনই আমি মনোরোগী আখ্যা পেলাম। তার আগের ঘটনাটা তো আমি জানিয়েছি, তাই তাৎক্ষণিকভাবে বাড়ির লোক অর্থাৎ আমার স্ত্রী এবং পুত্র ভাবলো আমার মানসিক বিকৃতি হয়েছে, এইজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া দরকার। এবং সেই মতো এক মনোরোগ বিশেষজ্ঞের কাছে আমাকে নিয়ে যাওয়া হলো। মনোরোগীর ওষুধ যত খাচ্ছি ততই ঝিমিয়ে পড়ছি, খালি ঘুম পাচ্ছে, ঘুমোচ্ছি। সকলের হাঁটা ব্যায়াম কিছুতেই উৎসাহ পাচ্ছি না। যখনই গান গাইব ভাবছি তখনই আমার স্ত্রী এবং আপনজনেরা ভীষণভাবে অশান্তি করাতে ভাবলাম যাকগে, অশান্তির দরকার নেই, একটু ঘুমোই বরং, এই মনে করে সারাটা দিনেই ঘুমাতাম। ডাক্তারবাবু বললেন ভালোই তো, ব্রেনটা রেস্ট পাচ্ছে। এরপর হঠাৎ একদিন ডাক্তারবাবু বললেন সিটি স্ক্যান করাতে হবে। করা হলো। এরপর আমাকে আর কিছুই বলা হতো না। দীর্ঘদিন চিকিৎসা চলল, সারাক্ষণ ঘুমিয়েই কাটাতাম। একদিন হঠাৎ মেন্টাল হাসপাতালের গাড়ি এলো। আমাকে জামা কাপড় পরিয়ে সেই গাড়িতেই তোলা হলো। উঠতে চাইছিলাম না, কিন্তু হাসপাতালের কিছু কর্মী আমাকে কিল জ্বর ঘুষি মেরে তারপর হাতে পায়ে দড়ি বেঁধে গাড়িতে তুলে নিয়ে চলল। আর আমিও বেশিক্ষণ ওদের সাথে ধস্তাধস্তি করতে পারলাম না, ঝিমিয়ে পড়লাম, এমন ঘুমে আচ্ছন্ন হয়ে রইলাম। অবশেষে ওরা আমাকে নিয়ে মোহনাপুরা মেন্টাল হসপিটালে এনে একটা গারদে ঢোকালো। তারপর একজন ডাক্তার এসে আমাকে কি রকম একটা ইঞ্জেকশন দিল। আমি আবার ঘুমিয়ে পড়লাম। খানিক পরে আমার একমাত্র ছেলে এসে ডাকলো, বলল বাবা, ও বাবা। জিজ্ঞেস করলাম, ঘুমের ঘরেই বললাম আমাকে একটু ঘুমোতে দে, একটু নিশ্চিন্তে ঘুমায়, বিরক্ত করিস না। শুধু এইটুকু কথায় অস্ফুটে শ্রুতিগোচর হলো। আমার ছেলে বলছে বাবা, তোমার ভালোর জন্যই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, চিন্তা করো না, একটু ভালো হলেই তোমায় নিয়ে যাব। এখন থেকে আমি শুনে একটু নিজের মনেই হাসলাম, কিন্তু অজান্তে চোখে জল এসে গেল। ভাবলাম বিধাতা পুরুষ হয়তো আমার কপালে এটাই লিখে দিয়েছিলেন। ছেলে আর কোনো কথা না বলে ওখান থেকে চলে এলো। আমি ধীরে ধীরে বাড়ির কথা ভুলেই গেলাম। ওখানে বেশ ভালোই ছিলাম। আর সব পাগলদের সাথে এক একজন এক এক ধরনের পাগল। কেউ আমার কাছে গল্প শুনতে ভালোবাসতো, কেউ বা গান শুনতে ভালোবাসতো, অন্যান্য পাগলরা নিজের মনেই থাকতো। সব পাগলদের দুঃখের কথা শুনতাম। ওরা গল্প শুনতে শুনতে কেঁদে ফেলতো, কখনো হাসতো। তখনই অনুভব করেছিলাম মানুষ কেন পাগল হয়, শোকে, দুঃখে, না মিথ্যা অপবাদে। এক সিস্টার আমার কাছে আসতো, খেতে দিত, একটা ইঞ্জেকশন দিত দুপুরবেলার, তারপর মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিত। বলতো তুমি তো আমার বাবার মতো, ঠিক তোমার মতনই দেখতে ছিল আমার বাবা। শুনে কেঁদে ফেলতাম। একবার মনে পড়ে বেশ কিছুদিন পর সিস্টারের পরিবর্তে এক ডাক্তার ইঞ্জেকশন দিতে এলো। ও মা, এত দেখি সেই ডাক্তার, অর্থাৎ যে আমাকে প্রথম দেখে এই হাসপাতালে ভর্তির সুপারিশ করেছিল। আমার খুব রাগ হলো ওকে দেখে, কারণ ওই ডাক্তার এখানে কি করছে। জিজ্ঞাসা করতে ডাক্তার বলল আমি বদলি হয়ে এখানে এসেছি, আমি কিছুতেই ওর কাছে ইঞ্জেকশন নেব না, আর ওই ডাক্তার আমাকে ইঞ্জেকশন দিবেই। দৌড়াদৌড়ি করছি, ডাক্তারও দৌড়াচ্ছে আমার পেছনে আমাকে ইঞ্জেকশন দেবে বলে। এমন সময় সিস্টার এসে ওই ডাক্তারকে নিরস্ত করলো। সঙ্গে দুজন লোক এসে ওকে বেঁধে নিয়ে মারতে মারতে নিয়ে গেল। ওই ডাক্তারকে একটা গারদে ঢুকিয়ে দিল। পরে দেখলাম ওই ডাক্তারের হাতে ওটা ইঞ্জেকশন সিরিঞ্জ নয়, একটা ছুচালো পেন্সিল। জোর করে কোমরে ফুটিয়ে দিতে চাইছিল। সিস্টার পরে আমাকে বলল বাবা, ভয় পেও না, আমি তোমায় ইঞ্জেকশনটা
দিয়ে দিয়ে তুমি ঘুমিয়ে পড়ো কেমন। উনি একজন ডাক্তার ছিলেন মনোরোগীর। এত সব মন রোগীর চিকিৎসা করতে করতে উনি কোনো এক সময় পাগল হয়ে গেছেন। আমি সিস্টারকে বললাম, জানো তো মা, ওই ডাক্তারের সুপারিশ এবং রেকমেন্ডেশনের জন্যই তো আমি এইখানে। সিস্টার বলল, বাবা বিশ্বাস করো, তুমি কিন্তু পাগল নও। তুমি আমার তো করার কিছু নেই। তোমার বাড়ির লোক এসে যদি তোমায় নিয়ে যায়, তুমি অবশ্যই বাড়ি যেতে পারো। তবে সুপার যদি সার্টিফাই করেন, সেটা নির্ভর করে অনেক সময় তোমার গার্জিয়ানদের অনুরোধে। এইভাবেই চলল বেশ কয়েক বছর। আমাকে একটা আলাদা ঘুমাবার ঘরের ব্যবস্থা করে দিয়েছিল ওই সিস্টার। ইঞ্জেকশন দেওয়ার পরে সেখানে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দিত। মনে হতো ওটাই আমার মা যেন। এইটুকুই পড়েছিলাম ওই ডায়েরির ছেঁড়া পাতা থেকে। এইটুকুই পড়ে শুয়েছিল রানু মণ্ডল। বাসন্তীদি ছিলেন ওই সময়ে ওই মোহনাপুরা হাসপাতালের সিস্টার। সবাই তাকে রোগী অর্থাৎ পাগলেরা ওকে মা বলেই ডাকত, কারণ তার অগাধ নিষ্ঠা, স্নেহ, শ্রদ্ধা, ভালোবাসা পেয়ে রোগীদের কাছে কখনো এক সময় তিনি সকলেরই মা হয়ে উঠেছিলেন এবং পরবর্তীকালে উনি ওখান থেকে অবসর নেন। যাই হোক, পুরোটা পড়তে না পেরে মনটা খুব উতলা হয়ে উঠল। পরের দিন গিয়ে বাকিটা শুনলাম বাসন্তীদির মুখে। রানুবালা, এতক্ষণ যে লেখাটা তুই পড়লি সেটা মেদিনীপুরের ঘাটালের একটা ঘটনা। এই ভদ্রলোক মোহনাপুরা মেন্টাল হাসপাতালে রোগী হিসাবে দীর্ঘদিন ছিলেন। প্রকৃত অর্থে তিনি পাগল ছিলেন না যতদিন এই ডায়েরিটা উনি লিখেছিলেন, কিন্তু তারপরে উনি সত্যিকারের পাগল হয়ে যান এবং কিছুদিন পর মারা যান। এটাই সম্বল করে একদিন অনেক খুঁজতে খুঁজতে ওর বাড়িতে আসি। এসে শুনে সিদ্ধান্ত নিই যে আমরা মোহনাপুরা মানসিক হাসপাতালে যাব, কারণ মনটা খুব খারাপ হয়ে গেছিল। এই মহাপ্রাণ মানুষটিকে একবারের জন্য দর্শন করার জন্য, কারণ তাকে চোখে অন্তত একবার দেখে পুণ্য অর্জন করব এবং ওই 14,000 টাকাটা ফেরত দেব। স্বর্ণালী বলল, আমি ছোটবেলা থেকেই পিতৃহারা। অনুপম বাবু আমার বাবার মতো, তাই উপলব্ধি করেই হয়তো স্বেচ্ছায় টাকাটা উনি পাঠিয়েছিলেন। সমস্ত ঘটনাটা জানার পরে সকলের সম্বলিত ফেরত। বাড়ির সবাই অনেক অনুশোচনা হলো। তখন বুঝল বাবা মোটেই পাগল নয়, পাগল আমরাই। তখন সবাই মিলে এসেছিল তাদের বাবাকে ফিরিয়ে নিতে, কিন্তু এসে যখন তাদের বাবাকে ডাকলো, বাবা, ও বাবা, বাবা গো, শুনছো? কিন্তু বাবার কোনো সাড়া পেল না একটুও। বাসন্তীদি তখন গিয়ে অনুপম বাবুকে বললেন, বাবা, তোমার বাড়ির লোক এসেছে তোমায় নিতে। তোমাকে তো সুপার ছুটি দিয়েছে, যাও ওদের সঙ্গে তোমায় নিজের বাড়ি। অনুপম বাবু তবুও মুখে কোনো কথা বললেন না, শুধু চোখ দুটো দিয়ে অঝোর ধারায় শ্রাবণের বর্ষণ শুরু হলো। কথা বলছেন না দেখে সুপারকে খবর দেওয়া হলো। উনি এসে দেখে বললেন, অনুপম বাবু এখন সত্যই মানসিক ভারসাম্য পুরোটাই হারিয়ে ফেলেছেন। এখনই তাকে বাড়িতে নেওয়া সম্ভব নয়। এখন উনি সত্যিকারেই পাগল। বাড়ির সকলেই তখন ভীষণভাবে কাঁদতে লাগলো, সাথে সর্বণী এবং ওর স্বামী পুত্র ভীষণ কাঁদতে লাগলো। হাসপাতালের ভিজিটিং আওয়ার শেষ হওয়ার ঘন্টা পড়ার সাথে সাথে ওরাও বেরিয়ে এলো বাবাকে মোহনাপুরা হাসপাতালে রেখেই। তার কিছুদিন পরে হৃদয় রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন অনুপম বাবু। আপনাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য
আমার ডেসক্রিপশন বক্সে অবশ্যই একবার ঘুরে আসবেন। দেখবেন নতুন নতুন গল্প পাবেন, মনও ভালো থাকবে আর টাইম পাসও হবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আমার ভিডিও এখানে শেষ করছি।